বিশ্বাস করা কঠিন যে নারুটোর মৃত্যুর পর হিনাটা প্রতিশোধ নেওয়ার জন্য পুরো শিনোবি দুনিয়া মুছে দিতে বেরিয়ে পড়বে। কাহিনী শুরু হয় নারুটোর অন্ত্যেষ্টিক্রিয়া ফিউনারেল দিয়ে। আকাশ থেকে পড়া বৃষ্টির ফোঁটা মাটির সুগন্ধের সাথে মিশে চারিদিকে এক অদ্ভুত আবহ তৈরি করেছিল। কিন্তু আজ এই মাটি থেকে শুধু বৃষ্টির নয়, বরং সেখানে উপস্থিত মানুষের চোখের জলের গন্ধ আসছিল। সবার মাঝে মাটিতে দাফন করা একটি কবর ছিল, যার ভেতরে নারুটোর শরীর চিরতরে ঘুমিয়ে পড়েছিল। কবরের ওপর পাথরের ওপর রাখা ছিল নারুটোর সেই পুরনো এবং ঘষা খাওয়া হিডেন লিফের হেডব্যান্ড। জিরাইয়ার মাথা নিচু ছিল, তার চোখে সেই ব্যথা ছিল যা একজন বাবা তার সন্তানকে হারানোর পর অনুভব করেন। পাশে দাঁড়িয়ে থাকা কাকাশি বৃষ্টিতে ভিজতে ভিজতে শুধু সেই হেডব্যান্ডটি দেখছিলেন। তার একজন ছাত্র আগেই অন্ধকারের পথে চলে গিয়েছিল এবং আজ তার দ্বিতীয় ছাত্র চিরতরে দূরে চলে গেল। একজন সেন্সেই হয়েও তিনি তার ছাত্রকে বাঁচাতে পারেননি। কিন্তু এখানে সবচেয়ে খারাপ অবস্থা ছিল হিনাটা হিউগার। সে সেখানে একটি জীবন্ত লাশের মতো দাঁড়িয়েছিল। বৃষ্টির ফোঁটা তার মুখ দিয়ে গড়িয়ে পড়ছিল, কিন্তু তা বৃষ্টি না, চোখের জল। তা বোঝা কঠিন ছিল। তার চোখ কান্নায় লাল হয়ে গিয়েছিল। পিছনে দাঁড়িয়ে থাকা সুনারে হিনাটার এই অবস্থা দেখে তার কাছে আসেন এবং যখন তিনি তাকে শান্ত করার জন্য তার কাঁধে হাত রাখতে চান, হিনাটা তার হাত ঝটকিয়ে সরিয়ে দেয় এবং সুনারেকে এমন নজরে দেখে যেন সে কোনো শত্রু। হিনাটার হাতের মুঠি এত জোরে আটকানো ছিল যে তার নখ দিয়ে তালু থেকে রক্ত বের হচ্ছিল। হিনাটা চিৎকার করে বলে, সে মরেনি, আপনারা তাকে মেরেছেন। যদি সেই মিশনে নারুটোর জীবনের ঝুঁকি ছিল, তবে কেন তাকে সেখানে পাঠালেন? সুনারের কাছে এর কোনো জবাব ছিল না। হিনাটা এবার কাকাশির দিকে ফেরে, তার চোখে ছিল ঘৃণার আগুন। সে বলে, আর আপনি কাকাশি সেন্সেই, আপনি তো তার সাথেই ছিলেন। আপনার লাইটনিং ব্লেড আর শেরিঙ্গান কী কাজে আসল যদি তা নিজের ছাত্রকে মরার হাত থেকে রক্ষা করতে না পারে? কাকাশি তার চোখ বন্ধ করে নেন। তিনি অভিযোগ শুনতে অভ্যস্ত ছিলেন, কিন্তু হিনাটার এই কথাগুলো তার বুক চিরে দিচ্ছিল। হিনাটা হাসতে হাসতে বলে, ছোটবেলা থেকে সবাই তাকে দানবের মতো দেখেছে, সবাই তাকে অবজ্ঞা করেছে। আর আজ যখন সে চলে গেল, তখন সবাই এখানে দুঃখ করার নাটক করছে। সেখানে উপস্থিত সাকুরা বা শিকামারু সবাই অবাক হয়ে গিয়েছিল। এটি সেই লাজুক এবং ভীতু হিনাটা ছিল না যাকে তারা চিনত। এটি ছিল এক জীবন্ত বারুদ। এরপর হিনাটা পাথরের ওপর রাখা নারুটোর হেডব্যান্ডটি শক্ত করে ধরে সেখান থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। তার বাবা হিয়াশি পিছন থেকে চুপচাপ তাকে দেখতে থাকেন। কিছুক্ষণ পর দৃশ্যটি হিনাটার ঘরে যায়। হিনাটা বিছানায় নারুটোর হেডব্যান্ড ধরে বসেছিল এবং সে সব জায়গায় নারুটোর কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। সে এতটাই ভেঙে পড়েছিল যে কেউ যদি নারুটোকে ফিরিয়ে দিতে পারে, তবে সে যে কোনো কিছু করতে রাজি ছিল। হঠাৎ ঘরের কোণ থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর আসে, ব্যথাই পৃথিবী শুধু ব্যথা দেয়, তাই না হিনাটা? জানলা দিয়ে আসা বিদ্যুতের আলোয় সেই আগন্তুকের মুখের কমলা রঙের মাস্কটি এক মুহূর্তের জন্য চকচকে হয়ে ওঠে। হিনাটা চমকে গিয়ে তার ব্যাকুগান সক্রিয় করতে চায়, কিন্তু তার শরীরে সেই শক্তিটুকুও ছিল না। হিনাটা জিজ্ঞেস করে, তুমি কে? মাস্কধারী ওবিটো সহানুভূতির সুরে বলে, আমি সেই যে তোমাকে সেই সত্য দেখাতে পারে যা লিভ ভিলেজ অন্ধকারে লুকিয়ে রেখেছে। সত্য হলো নারুটো আর নেই। ওবিটোর প্ররোচনা ম্যানিপুলেশন শুরু হয়। সে বলে, নারুটো সেই মিশনে দুর্ঘটনাবশত মারা যায়নি, তাকে পরিকল্পিতভাবে মারানো হয়েছে। ড্যানজো এবং কোনোহার বড় কর্তারা ভয় পেত যে নারুটোর বাড়তে থাকা শক্তি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর তুমি কি সত্যি মনে করো কাকাশির মতো শিনোবি তাকে বাঁচাতে পারত না? তারা সবাই মিলে এই কাজ করেছে। তখনই ওবিটোর শেয়ারিং গানের ঘূর্ণনের সাথে সাথে হিনাটার সামনের দৃশ্য বদলে যায়। গেন জুৎসুর ভেতরে হিনাটা দেখতে পায় চারিদিকে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। তার চোখের সামনে যা ঘটছিল তা তার হৃৎপিণ্ড থামিয়ে দেওয়ার মতো ছিল। কাকাশির হাত তার পুরো চিদরি শক্তির সাথে নারুটোর বুকের আরপার হয়ে আছে। নারুটোর চোখে কোনো রাগ ছিল না, ছিল শুধু প্রচণ্ড আঘাত। সে বিশ্বাস করতে পারছিল না যে যাকে সে বাবার মতো মানত, সেই সেন্সেইর হাত তার বুক চিরে দিল। নারুটো শুধু কাঁপানো গলায় বলে, কাকাশি সেন্সেই কেন? কাকাশি তার হাত বের করে নিলে নারুটোর নিথর শরীর কাদার মধ্যে পড়ে যায়। হিনাটা চিৎকার করে বাস্তবে ফিরে আসে এবং দেখে সে তার ঘরের মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে। ওবিটো বলে, দেখলে হিনাটা, এটিই কোনোহার সত্য। কাকাশি কাঁদছিল, কিন্তু তবুও সে নারুটোকে মেরেছে, কারণ তার কাছে কোনোহার নিয়ম তার ছাত্রের জীবনের চেয়ে বড়। হিনাটা তখন শ্মশানের মতো ঠান্ডা গলায় বলে, আমি তাদের কাউকে ক্ষমা করব না। ড্যানজো, বড় কর্তারা এবং কাকাশি, আমি সবাইকে শেষ করে দেব। ওবিটো তার হাত বাড়িয়ে বলে, এই পৃথিবীতে ঘৃণা ছাড়া আর কিছু নেই, কিন্তু একটি পথ আছে, ইনফিনিট সুকুমি।
এমন এক পৃথিবী যেখানে কেউ কাউকে হারায় না, যেখানে নারুটো বেঁচে আছে এবং তোমার অপেক্ষা করছে। তুমি কি তাকে আবার জড়িয়ে ধরতে চাও না? হিনাটা বলে, হ্যাঁ, কিন্তু তার জন্য কি করতে হবে? ওবিটো বলে, কোনোহার এই দুর্বল হিনাটাকে মরতে হবে। তোমাকে সেই শক্তি অর্জন করতে হবে যা এই কাপুরুষদের শাস্তি দিতে পারে। আমার সাথে আকাতসুকিতে চলো। হিনাটা নারুটোর হেডব্যান্ডে একটি কুনাই দিয়ে গভীর দাগ কেটে দেয় এবং কোনোহার প্রতি তার আনুগত্য ত্যাগ করে। সে বলে, আমি তৈরি। এরপর হিনাটা ওবিটোর সাথে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন কোনোহা জানতে পারে যে হিউগা বংশের উত্তরাধিকারী এখন একজন রোগ নিনজা বা বিদ্রোহী নিনজা হয়ে গেছে। ওবিটো হিনাতাকে নিয়ে একটি অন্ধকার ও ঠান্ডা গুহায় পৌঁছায়, যেখানে চারদিকে শুধু নিস্তব্ধতা এবং দেয়াল বেয়ে পড়া পানির টপটপ শব্দ শোনা যাচ্ছিল। ওবিটো হিনাতাকে বলে, তোমার চোখে যে ঘৃণা আছে তা কোনোহাকে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু শুধু ঘৃণা দিয়ে যুদ্ধ জেতা যায় না। তোমার এমন শক্তির প্রয়োজন যা চ্যালেঞ্জ করতে পারে। হিনাতা ওবিটোর শেয়ারিংগানের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তুমি কথা দিয়েছিলে যে তুমি আমাকে সেই পথ দেখাবে যেখানে আমি সবাইকে সাজা দিতে পারবো এবং নারুটোকে ফিরে পাবো। বলো আমাকে কি করতে হবে? ওবিটো তখন একটি জার বের করে, যেখানে সাদা রঙের জীবন্ত কোষ একটি তরল পদার্থে ভাসছিল। ওবিটো বলে, এটি হলো হাশিরামা সেল, প্রথম হোকাগের শক্তির অংশ। এটি তোমার চক্র শক্তিকে অসীম করে দেবে। ওবিটো আরও ইঙ্গিত দেয় যে হিউগা বংশের নশে অন্য এক শক্তি লুকিয়ে আছে, যা এই সেলের সাথে মিশলে হিনাতা এমন কিছু দেখতে পাবে যা বর্তমানে তার চোখের জন্য অসম্ভব। ওবিটো বলে, আপাতত তোমাকে এই যন্ত্রণা সহ্য করতে হবে। আগামী কয়েক বছর তুমি আমার সাথে এই অন্ধকারেই থাকবে এবং আমি তোমাকে এই শক্তি নিয়ন্ত্রণ করা শেখাবো। যখন তুমি এখান থেকে বের হবে তখন তুমি আর সেই সাধারণ মেয়ে থাকবে না যাকে সবাই চিনত। হিনাতা কোনো দ্বিধা ছাড়াই নিজের হাত বাড়িয়ে দেয় এবং ওবিটো তার শরীরে হাশিরামা সেল ইঞ্জেকশন দেয়। তখন যন্ত্রণায় হিনাতার চিৎকার গুহার দেয়ালে প্রতিধ্বনিত হতে থাকে। এরপর 2 বছরের একটি বিরতি টাইম স্কিপ দেখানো হয়। বাইরে থেকে আসা একটি তীব্র সাদা আলো এক মুহূর্তের জন্য অন্ধকার ঘরটিকে আলোয় ভরিয়ে দিল। আলোটি এতটাই তীব্র ছিল যে বাতাসে ভাসমান ধূলিকণাগুলোও পরিষ্কার দেখা যাচ্ছিল। সেখানে আকাতসুকির সকল সদস্য একটি ঘরে দাঁড়িয়েছিল। এরা সেই সব লোক যাদের ভয়ে সারা পৃথিবী কাঁপত, কিন্তু আজ তারা সবাই কাউকে স্বাগত জানানোর জন্য নীরব ছিল। সলিল নিস্তব্ধতাকে চিরে হিনাতার পদশব্দ শোনা গেল। সে ধীরে ধীরে হেঁটে তাদের সবার সামনে এসে থামল। আকাতসুকির সকল সদস্যের নজর হিনাতার ওপর স্থির ছিল। হিনাতা ধীরে ধীরে তার মাথা উঁচু করল। আলো তার মুখে পড়ল। তার এক চোখে রক্তের মতো জ্বলন্ত শেয়ারিংগান ছিল এবং অন্য চোখে ব্যাকুগানের শীতল শুভ্রতা ছিল। কিসামে তার তলোয়ার সামেহাদা শক্ত করে ধরল এবং একটি গভীর হাসি দিয়ে বলল, এই চোখগুলো একদম তার ইতাচির কথা মনে করিয়ে দিচ্ছে। ওবিটো যে টবি সেজে আকাতসুকির অংশ ছিল, হিনাতাকে দেখে মাস্কের আড়াল থেকে একটি শীতল হাসি দিল। সেখানে আকাতসুকির প্রতিটি সদস্য উপস্থিত ছিল শুধু ইতাচি ছাড়া। এই 2 বছরে অনেক কিছু বদলে গিয়েছিল। ইতাচি, যাকে দুনিয়া বিশ্বাসঘাতক মানত, সে শাসকের হাতে বলি হয়ে গিয়েছিল। কিন্তু শাসকের জন্য এই জয় কোনো জয় ছিল না, বরং একটি অন্তহীন অন্ধকার প্রমাণিত হয়েছিল। ইতাচিকে মারার পর শাসকের কাছে আর কোনো লক্ষ্য বাকি ছিল না, শুধু শূন্যতা ছাড়া। আর সবচেয়ে বড় সত্য ছিল এই যে ওবিটো শাসুকিকে কোনোদিন ইতাচির সত্য কথা বলেনি। ওবিটোর কাছে এখন হিনাতা ছিল যে তার প্রতিটি পরিকল্পনা সফল করার জন্য তৈরি ছিল। তার এখন আর শাসকের প্রয়োজন ছিল না। আর শাসকে সে ইতাচিকে হারানোর পর ভেতর থেকে পুরোপুরি খালি হয়ে গিয়েছিল। সে কোথায় গেল তা কেউ জানত না। সে শুধু পৃথিবীর মানচিত্র থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। পেইনের শীতল চোখগুলো হিনাতাকে দেখল এবং সে শুধু এটুকুই বলল, আকাতসুকিতে স্বাগতম, হিনাতা ইউগা। কিছুক্ষণ পর আকাতসুকির কাজ শেষ হল। বাকি সদস্যরা একে একে আলাদা হয়ে গেল। ওবিটো এবং হিনাতা এখন একটি নির্জন পাহাড়ের চূড়ায় একা দাঁড়িয়েছিল। চারদিকে নিস্তব্ধতা ছড়িয়েছিল, কিন্তু হিনাতার ভেতরে একটি তুফান বইছিল যা পুরো কোনোহাকে ছাই করে দেওয়ার জন্য ছটফট করছিল। দুজনে কিছুক্ষণ চুপচাপ ছিল। তারপর হিনাতা একটি শীতল কণ্ঠে বলল, তোমার দেওয়া শেয়ারিংগান এবং হাশিরামা সেলের জন্য ধন্যবাদ। তুমি আমাকে সেই শক্তি দিয়েছ যার আমি কোনোদিন কল্পনাও করিনি। ওবিটো কোনো কথা না বলে শুধু তার কথা শুনে যাচ্ছিল। কিন্তু এটি যথেষ্ট নয়। হিনাতা কোনোহারও দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আমার তার চোখ চাই। ওবিটো ধীরে ধীরে ফিরল। মাস্কের পেছনের অন্ধকারে তার শেয়ারিংগান জ্বলে উঠল। সে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কার চোখ?
হিনাতা কয়েক পল চুপ ছিল, তারপর তার চোখের দিকে তাকিয়ে বলল, তার যার চোখ আগুনকেও পুড়িয়ে দিতে পারে। ইতাচি উচিহার। এটি শুনেই ওবিটো মাস্কের পেছন থেকে একটি চাপা শয়তানি হাসি দিয়ে বলল, তাহলে তুমি এখন দাবি করতেও শিখে গেছ? কিন্তু তোমার কি বিন্দুমাত্র ধারণা আছে তুমি কি চাইছ? হিনাতা শান্ত স্বরে জবাব দিল, আমি চাইলে আমার বর্তমান শক্তি দিয়েই ড্যানজোকে মৃত্যুর মুখে পাঠাতে পারি, কিন্তু আমি তাকে এত সহজে মারব না। এক মুহূর্তের জন্য তার চোখে নারুটোর সেই মৃত মুখটি ভেসে উঠল। সে যন্ত্রণাময় কণ্ঠে বলল, আমি তাকে সেই ভয়ঙ্কর মৃত্যু দেব যা সে মরার পরেও অনুভব করবে। ওবিটো হিনাতার সেই পাগলামি কয়েক পল ধরে দেখল, তারপর হালকা হেসে বলল, ঠিক আছে। পরের মুহূর্তেই ওবিটোর চোখের কামই সক্রিয় হল এবং দেখতে দেখতে হিনাতা ও ওবিটো একটি কালো ঘূর্ণাবর্তে হারিয়ে গেল। পলক ফেলতেই তারা সেই অন্ধকার গুহার ভেতরে পৌঁছাল, যেখানে হিনাতা নিজের শরীরে হাশিরামা সেল স্থাপন করেছিল। গুহার দেয়ালে সেই পুরনো স্মৃতি এবং প্রশিক্ষণের যন্ত্রণা ছড়িয়েছিল। ওবিটো কোনো সময় নষ্ট না করে অন্ধকারের দিকে এগিয়ে গেল এবং তার বিশাল শেয়ারিংগান কালেকশনের ভেতর থেকে একটি বিশেষ জার বের করল। জারের ভেতরে একটি নীল রঙের তরলের মধ্যে ইতাচির শেয়ারিংগান ভাসছিল। হিনাতা সেই চোখগুলোর দিকে অস্থির নজরে তাকিয়েছিল। ইতাচির সেই ত্যাগ, তার ঘৃণা এবং তার অপূর্ণ শক্তি এখন হিনাতার শরীরের অংশ হতে চলেছিল। হাশিরামা সেল আগেই তার শরীরে বইছিল, যা তাকে এই চোখগুলোর পাগলামি সহ্য করার শক্তি দেওয়ার কথা ছিল। গুহার দেয়ালে মশালার আলো কাঁপছিল। ওবিটো আরও একবার হিনাতার নীরবতা পরীক্ষা করার চেষ্টা করল। সে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল যে সে কি আসলেই এই যন্ত্রণার জন্য প্রস্তুত। কারণ হাশিরামা সেল এবং মাঙ্গেকিও শেয়ারিংগানের এই মিলন যে কারো শরীরকে ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। হিনাতা কোনো ভয় ছাড়াই খুব শান্ত এবং শীতল কণ্ঠে জবাব দিল, আমি প্রস্তুত। শুধু আমার এই শরীর ততক্ষণ পর্যন্ত সাথে দিলেই হবে যতক্ষণ আমার প্রতিশোধ পূর্ণ না হয়। তারপর আমি মরে গেলেও আমার কিছু যায় আসে না। হিনাতা সময় নষ্ট না করে সার্জারি টেবিলে শুয়ে পড়ল। ওবিটো জার থেকে ইতাচির সেই চোখগুলো বের করল এবং অপারেশন শুরু হলো। গুহার নিস্তব্ধতায় শুধু যন্ত্রপাতির শব্দ এবং হিনাতার চাপা শ্বাস-প্রশ্বাস শোনা যাচ্ছিল। প্রায় 2 ঘন্টা পর যখন হিনাতার জ্ঞান ফিরল, সে ধীরে ধীরে উঠে বসল। তার চোখে সাদা পট্টি বাঁধা ছিল, যার ওপর রক্তের হালকা দাগ ফুটে উঠেছিল। ওবিটো ছায়ার মতো তার সামনে এল এবং নিচু স্বরে বলল, তাহলে তোমার জ্ঞান ফিরেছে। এবার সময় এসেছে হিনাতা। নিজের নতুন চোখ দিয়ে এই পৃথিবীকে দেখো। হিনাতা চোখের পট্টি ধীরে ধীরে সরাল। তার এক চোখে ছিল সাদা রঙের ব্যাকুগান এবং অন্য চোখে ইতাচির সেই যন্ত্রণায় ভরা মাঙ্গেকিও শেয়ারিংগান, যা কোনোদিন শান্তিতে কাঁদতেও পারেনি। ওবিটো হিনাতার সেই চোখগুলোর দিকে তাকাল, যেগুলোতে এখন সারল্যের বদলে শুধু ধ্বংসের দৃশ্য ছিল। ওবিটো গম্ভীর কণ্ঠে বলল, এখন সময় এসেছে আমাদের আসল পরিকল্পনা সফল করার। তখনই গুহার মেঝের মাটি ধীরে ধীরে ফেটে গেল এবং সেখান থেকে একটি কালো রঙের ছায়া উপরে উঠে এল। এটি ছিল ব্ল্যাক জেৎসু। মশালার আলোতে তার হলুদ চোখগুলো জ্বলজ্বল করছিল। হিনাতার নতুন চোখ দ্রুত জেৎসুর অদ্ভুত চক্র বুঝতে পারল, কিন্তু সে শান্ত থাকল। ওবিটো জেৎসুর দিকে তাকিয়ে তাকে আদেশ দিয়ে বলল, নাগাতোকে খবর দিয়ে দাও। আকাতসুকির সকল সদস্যকে নির্দেশ দেওয়া হোক যেন তারা টেইলড বিস্টদের শিকারে বেরিয়ে পড়ে। এখন আর অপেক্ষা করার প্রয়োজন নেই। ব্ল্যাক জেৎসু তার সেই অদ্ভুত এবং ভাঙা গলায় জবাব দিল, যেমন তোমার ইচ্ছে। তারপর কোনো নড়াচড়া ছাড়াই সে আবার মাটির নিচে হারিয়ে গেল, যেন সে সেখানে কোনোদিন ছিলই না। ব্ল্যাক জেৎসু চলে যাওয়ার পর হিনাতা ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং নিজের দুটি চোখই নিষ্ক্রিয় ডিঅ্যাক্টিভেট করে দিল। এখন না তো তার চোখে ব্যাকুগানের শিরাগুলো দেখা যাচ্ছিল, না শেয়ারিংগানের লাল আভা। এখন হয়তো আপনাদের মনে এই প্রশ্ন আসছে যে যখন হিনাতার চোখ ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে তখন সে শেয়ারিংগান বন্ধ করতে পারছে কিভাবে? এর উত্তর খুব সহজ। হিনাতা জন্ম থেকেই ব্যাকুগান নিয়ে বড় হয়েছে। তার মস্তিষ্ক আগে থেকেই ডুয়াল ভিজুয়াল প্রসেসিং-এ অভ্যস্ত ছিল। চক্র দেখা, সবদিকে খেয়াল রাখা এবং আলাদা আলাদা নজরকে একসাথে বোঝা, এই কারণেই শেয়ারিংগান তার জন্য কোনো বোঝা হয়ে দাঁড়ায়নি। সে কোনো সমস্যা ছাড়াই এটি যখন খুশি সক্রিয় এবং যখন খুশি নিষ্ক্রিয় করতে পারত। হিনাতা তার দৃষ্টি সেই জায়গায় স্থির করে রেখেছিল যেখান থেকে সেই কালো ছায়াটি গায়েব হয়েছিল। সে ওবিটোর দিকে তাকাল এবং খুব শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, এটিকে? ওবিটো কয়েক পল নীরব থাকল, যেন সে ঠিক করছিল যে হিনাতাকে কতটুকু জানানো উচিত। তারপর তার গম্ভীর কণ্ঠ প্রতিধ্বনিত হল, ব্ল্যাক জেৎসু।
হিনাতার ভ্রু কুঁচকে গেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, ব্ল্যাক জেৎসু? কিন্তু আমি গত 2 বছরের প্রশিক্ষণে একে একবারও এখানে দেখিনি। এ এতদিন কোথায় ছিল? ওবিটো তার দৃষ্টি সরিয়ে নিল এবং রুক্ষভাবে বলল যে তখন তার সম্পর্কে জানার প্রয়োজন ছিল না। কিন্তু হিনাতা এখানেই থামল না। তার কণ্ঠে একটি অদ্ভুত সন্দেহ ছিল যখন সে ওবিটোর চোখের দিকে তাকিয়ে বলল, তোমার কি কিছু অদ্ভুত মনে হয় না? আসলে এ কোনো কারণ ছাড়া আমাদের এত সাহায্য কেন করছে? এর নিজের কি লাভ? এটি শুনতেই ওবিটোর চোখ হঠাৎ কুঁচকে গেল। সে কঠোর কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কি বলতে চাও হিনাতা? হিনাতা একটি রহস্যময় হাসি দিল এবং শুধু বলল, কিছু না, তবে আগামী কয়েকদিনের জন্য একে সাহায্যের জন্য আমার সাথে রাখো। আমি দেখতে চাই এই ছায়া কত গভীর পর্যন্ত যায়। হিনাতার ইঙ্গিত পরিষ্কার ছিল। ওবিটো মুখে কিছু না বললেও তার মাথায় তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। সে অনুভব করল যে হিনাতার কথায় যুক্তি আছে। জেৎসু সবসময় মাদারার ছায়া হওয়ার দাবি করে আসছিল, কিন্তু সে কি আসলেই বিশ্বস্ত? হিনাতার এই ছোট্ট কথাটি ওবিটোর ভেতরে ব্ল্যাক জেৎসুর বিরুদ্ধে সন্দেহের সেই বিষ ঢেলে দিল, যা কাহিনীকে এক নতুন মোড় দিতে চলেছিল। গুহার নিস্তব্ধতায় ওবিটো শুধু জেৎসুর কথা ভাবতে লাগল, যখন হিনাতা নিজের পরবর্তী চালের প্রস্তুতি নিচ্ছিল। হিনাতা তার চোখ কুঁচকে কোনোহার ওদিকে তাকিয়ে বলল, সময় এসে গেছে। আমি লিফ ভিলেজ আক্রমণ করতে চাই। এখন ড্যানজোকে আমি আর অবহেলা করতে পারি না। কিন্তু ওবিটো সাথে সাথে হাত তুলে তাকে থামিয়ে দিল। তার কণ্ঠে একটি অদ্ভুত কঠোরতা ছিল, না হিনাতা, এখন নয়। কোনো হাতে সরাসরি আক্রমণ আমাদের লক্ষ্য নয়। আমাদের আগে বড় শক্তিগুলোকে নিজেদের কবজায় করতে হবে। হিনাতা কিছু বলতে চেয়েও চুপ থাকল। পরের মুহূর্তেই ওবিটোর নির্দেশে নাগাতো সকল টেইলড বিস্ট ধরার নির্দেশ দিল। পরবর্তী পাঠ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।